দর্শক, এই মুহূর্তে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যুক্ত হব সেখানে। এই 26 থেকে 27টা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা একটা অর্থ বরাদ্দ দিয়ে আলাদা একটা প্রজেক্ট তৈরি করে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, এটা স্যার আমার আকুল আবেদন এবং করজোড়া নিবেদন স্যার। এই বিষয়টা আপনারা দেখবেন স্যার, শিক্ষা সচিব স্যারের কাছে মাথা নাড়ছেন স্যার, উনি বিষয়টা জানেন, কারণ উনি আমাদেরকে তো বেশি ফেস করেন স্যার। আমি এই আবেদনটা রাখতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আপনাকে একটু জিজ্ঞেস করি, শেষ করি। আপনার যে দুইটা ফ্যাকাল্টি শুরু করছেন না, দুইটা ফ্যাকাল্টিতে দুইটা সাবজেক্ট। কি ফ্যাকাল্টি? একটা হচ্ছে ফ্যাকাল্টি অফ ল স্যার, সেখানে ডিপার্টমেন্ট অফ ল। আর একটা স্যার হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস সার্ভিস, সেখানে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। এখানে তো আমার মনে হয় জিসি চেয়ারম্যান সাহেব এখানে আছেন। উই শুড থিঙ্ক অ্যাবাউট অ্যাকচুয়ালি কি ফ্যাকাল্টি হওয়া উচিত। একটু আগে যে প্রশ্নগুলো আমি করেছি, মানে তার উত্তরে যদি আমাকে চিন্তা করতে হয়, নওগাঁ, এটা নওগাঁতে না? নওগাঁ ইউনিভার্সিটি, নওগাঁতে ফ্যাকাল্টি কনসিডার, এটা কবে এটা শুরু হয়েছে? কবে ইউনিভার্সিটি? 2023-এর 13ই ফেব্রুয়ারিতে স্যার। 2023-এ। আমি জানি না কোন কনসিডারেশনে ওই ফ্যাকাল্টিগুলো সিলেক্ট হয়েছে। আই ডোন্ট সি দ্য রিজন যে আপনি নওগাঁতে একটা ইউনিভার্সিটি হয়েছে, অত্যন্ত আনন্দের কথা। বাট এই যে প্রশ্নগুলো, যে এইটা কোন টার্গেটটা ফিল আপ করার জন্য এডুকেশনের, এই যে নওগাঁতে একটা আমরা ইউনিভার্সিটি করেছি, ওই এলাকার মানুষের জব মার্কেটে যাওয়ার কি সুযোগ সুবিধা আছে, আর যে বাকি কথাগুলো আমি বলেছি, ডাজ ইট ফিট ইনটু দিস? বিকজ নতুন ইউনিভার্সিটি, নতুন ইউনিভার্সিটি কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, যে নতুন ইউনিভার্সিটিগুলো নতুনভাবে যখন শুরু করছে, যে প্রশ্নগুলো আমি করেছি ওগুলোকে অ্যাড্রেস করে যদি নতুন ইউনিভার্সিটিগুলো না করে, আই থিঙ্ক ইটস ওয়েস্ট অফ মানি, ইফ ইউ আস্ক মি, ওয়েস্ট অফ মানি। I'm very candid about it. Sorry, আমি কিন্তু এখানে আসছি বক্তৃতা দিতে আসি না, আমি বললাম তো প্রথমে। I came here to, আমি প্রথমে জানতে চাচ্ছি। কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি ছিলাম সেখানে। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে 255 ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল। এরপরই তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় ভারপ্রাপ্ত স্পিকারই শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এদিকে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। দর্শক, বঙ্গভবনে শপথ নেওয়ার আগে জিয়া উদ্যানে শ্রদ্ধা জানাতে যাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আছেন আমার সহকর্মী ফরহাদ ইবনে মালিক, যুক্ত হব তার সঙ্গে। ফরহাদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখন আসবেন আর তার এই আজকের দিনের কর্মসূচি সম্পর্কে জানাবেন শপথ গ্রহণের আগে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন আজ সন্ধ্যা 7টায়, তবে শপথ নেবার আগে তিনি তার শ্রদ্ধা জানাতে আসবেন এই জিয়া উদ্যানে। জিয়া দম্পতির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসবেন, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া শায়িত রয়েছেন। এখানে তিনি শ্রদ্ধা জানাতে আসবেন জুমার নামাজের পর। জুমার নামাজের পর তিনি আসবেন তখন নিশ্চয়ই এই জায়গাটা লোকারণ্য হয়ে যাবে। এমনিতেও সাধারণত এই জায়গাতে প্রচুর জনসমাগম থাকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে শ্রদ্ধা জানাতে আসেন। একটা বিষয় জানিয়ে রাখি, গতকাল সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে 255টি ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম রাষ্ট্রপতি হচ্ছেন এবং এর মাধ্যমে 35 বছর পর গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটির মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একজন রাষ্ট্রপতি পেল। 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবার ফলে কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি রয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, তিনি গতকাল তিনি বঙ্গভবন ত্যাগ করেছেন। এমনিতেও তিনি বঙ্গভবনে গিয়ে অফিস করে থাকেন আর স্পিকারের বাসভবনে তিনি থাকেন, সেহেতু তিনি বঙ্গভবন ত্যাগ করেছেন। আজ বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, বুদ্ধিজীবী,
সুধীচন্দ্রের সমাগমের মাধ্যমে কিন্তু বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ অনুষ্ঠান হবে। শপথ অনুষ্ঠানে শপথ পড়াবেন বর্তমান স্পিকার যিনি রয়েছেন, অর্থাৎ ডেপুটি স্পিকার যিনি বর্তমান স্পিকারের দায়িত্ব পালন করছেন, ব্যারিস্টার কায়সার কামাল, তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পাঠ করাবেন। শপথ পাঠ করার পর থেকে তিনি বঙ্গভবনেই থাকবেন এবং রাষ্ট্রপতি হিসাবে, বাংলাদেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান হিসাবে যে সকল কাজকর্ম, যে সকল সুবিধা তিনি সবগুলো পাবেন। এর আগে তিনি আজ এখানে আসবেন, জুমা নামাজের পর এখানে এসে তিনি শ্রদ্ধা জানাবেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, দীর্ঘদিনের রাজনৈতিক অগ্রজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং যার সাথে তিনি ছায়ার মতো লেগেছিলেন আপসের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে তিনি শ্রদ্ধা জানাতে আসবেন। এই শ্রদ্ধা জানানোর মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসাবে তার প্রথম কর্মসূচি এটি হতে চলেছে। আমরা যেটা জানতে পেরেছি সেই অনুযায়ী আমরা অপেক্ষা করছি তিনি কখন আসবেন, বিস্তারিত পরবর্তীতে জানানোর চেষ্টা করব। অবশ্যই ফরহাদ, আপনি থাকবেন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক জানাচ্ছিলেন ফরহাদ ইবনে মালেক রাষ্ট্রপতির জিয়া উদ্যানে শ্রদ্ধা জানাতে আসার বিষয়ে। ছাত্র রাজনীতিতে দিয়ে যে পথ চলা শুরু হয়েছিল সেই পথ পেরিয়ে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, মন্ত্রী, দলের মহাসচিব এবং শেষ পর্যন্ত বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনের দীর্ঘ যাত্রার নতুন ঠিকানা এখন বঙ্গভবন। রাজনীতির মঞ্চ থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে এক দীর্ঘ অভিযাত্রার নতুন অধ্যায়। শফিকুল হকের প্রতিবেদন। এই খররুদ্র জলজ বাতাস, মেঘক্রান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। ঠাকুরগাঁওয়ে ভালোবেসে সবাই তাকে মির্জা আলমগীর নামেই ডাকে। রাজপথ থেকে সংসদ, সংসদ থেকে মন্ত্রিসভা, আর দলীয় রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে এবার যাত্রা বঙ্গভবন। খোদার কসম, আমি ভিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই। তবে এই যাত্রা একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে প্রায় 6 দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রাম আর নানা বাঁক পেরোনোর ইতিহাস। আমি উধাও নদী, এক অবোধ বালক। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য। বিশ্ববিদ্যালয় জীবনেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। 60-এর দশকে ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা তার রাজনৈতিক পথ চলার সূচনা করে। মুক্তিযুদ্ধের সময়ও ছিলেন সক্রিয়। স্বাধীনতার পর ফিরে আসেন শিক্ষকতায়। তবে রাজনীতি থেকে দূরে থাকেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেত্রী খালেদা জিয়া তিনি তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। একদিকে ইন্ডিপেন্ডেন্স, আরেকদিকে গণতন্ত্র, ডেমোক্রেসি, সবগুলো মিলিয়ে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় ফোরাম, রাইট ফোরাম ফর দ্য প্যাট্রিয়টিক ইয়াং ফোর্সেস টু জয়েন বিএনপি। 80-র দশকের শেষ দিকে স্থানীয় রাজনীতিতে সরাসরি সক্রিয় হন। প্রথমে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। 1992 সালে দায়িত্ব পান ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির। এরপর ধাপে ধাপে জাতীয় রাজনীতিতে উত্থান। 2001 সালে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব নেন কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর। কিন্তু তার সবচেয়ে বড় রাজনৈতিক অধ্যায় শুরু হয় বিরোধী রাজনীতির সময়। 2009 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, 2011 সালে দায়িত্ব পান ভারপ্রাপ্ত মহাসচিবের, আর 2016 সালে বিএনপি মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দীর্ঘ সময় তিনি ছিলেন বিএনপির রাজপথের প্রধান মুখগুলোর একজন। তবে পথ যত বড় হয়েছে, রাজনৈতিক পথ ততটা মসৃণ হয়নি মির্জা আলমগীরের। জীবনে 11 বার কারাবরণ করতে হয়েছে তাকে। সব মিলিয়ে প্রায় 3.5 বছর কেটেছে কারাগারে। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্নান করলো আপনার সামনে, বাবার সঙ্গে করতে চাই, সেই দেশে এর জন্য যুদ্ধ করেছিলাম। 2026 সালে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর নতুন অধ্যায় শুরু হয় তার রাজনৈতিক জীবনে। আবারও সংসদ সদস্য হন, মন্ত্রিসভায় দায়িত্ব পান এবং দীর্ঘদিনের দলীয় দায়িত্বের পর এবার আসে আরও বড় পরিবর্তন। 20 আগস্ট 2026, 35 বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 167 ভোট বেশি পেয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। ভোটের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে বদলে যায় তার পরিচয়। বিএনপির মহাসচিব থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। রাষ্ট্রপতি মির্জা
ফখরুল ইসলাম আলমগীর। শফিকুল হক, ৭১, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ড। ঢাকায় অবস্থিত দেশগুলোর দূতাবাস ও হাইকমিশন পৃথক বার্তায় রাষ্ট্রপতি আলমগীরকে শুভেচ্ছা জানায়। বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসের এক বার্তায় বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। নতুন যুগে দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ চীন সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি। এদিকে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানায়, দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে রাষ্ট্রপতি ফখরুল ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য। ফ্রান্সের দূতাবাস বলেছে, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় প্রবীণ রাজনীতিক হিসেবে মির্জা ফখরুলের দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি দেয় ফ্রান্স। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটি। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে সুইজারল্যান্ডও। গ্রাজুয়েশন শেষে শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এজন্য ক্যাম্পাসে পার্ট টাইম চাকরি ও জব ফেয়ারের সুযোগ তৈরির প্রস্তাব দেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন। শুক্রবার সাভারে ব্র্যাক সিডিএম সেন্টারে আয়োজিত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত সংলাপে এসব কথা বলেন তিনি। তৃতীয় ভাষা শেখানোর সেন্টার, ইনোভেশন হাব ও শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বাড়ানোর উপরও গুরুত্ব দেন মাহদি আমিন। পাশাপাশি গবেষণায় বরাদ্দ বাড়ানোর কথাও বলেন তিনি। আপনাদের প্রতি এনকারেজ করব, যদি সুযোগ হয়, আমরা অনেকেই বিদেশি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, পার্ট টাইম জবের বেশ কিছু ব্যবস্থা থাকে শিক্ষার্থীদের অন ক্যাম্পাস। আমরা কি আমাদের ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টদেরকে অন ক্যাম্পাস পার্ট টাইম জবের ব্যবস্থা করতে পারি কিনা, সেটা নিয়ে কাজ করার সুযোগ আছে কিনা। কিছু পলিসি আছে এক্সিকিউট করতে খুব বেশি কমপ্লিকেটেড বা টাকা পয়সার প্রয়োজন নেই, সদিচ্ছার প্রয়োজন, একটু একাডেমিক লিডারশিপের প্রয়োজন, যেটা আপনাদের সবার আছে। জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারির চুয়া সেলিমকে গ্রেফতার করেছে র্যাব-2। হত্যা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে রয়েছে ৩৬টি মামলা। সকালে র্যাব-2 এর সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাব-2 এর অধিনায়ক নয়মুল হাসান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, 2 রাউন্ড গুলি এবং মাদক উদ্ধার করা হয়। র্যাবের দাবি, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট, মারামারি ও বিভিন্ন অপরাধ করে আসছিলেন চুয়া সেলিম। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক সহ ৩৬টি মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের ৮ জানুয়ারি ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল র্যাব-2। তবে এমন আসামি জামিন পাওয়ায় হতাশা প্রকাশ করেন এই অধিনায়ক। সেলিম মোট আমাদের র্যাবের হাতে ৫ই আগস্টের পরে আজকে সহ 2বার গ্রেপ্তার হলো। ৩৬টা মামলা তার বিরুদ্ধে, 3টা ওয়ারেন্ট তার বিরুদ্ধে এখন লাইভ। একটা হচ্ছে হত্যা, 2টা মাদক দ্রব্য। হ্যাঁ, সো এই জিনিসগুলো আরো এখন আমরা 2টা মামলা তাকে রুজুর প্রক্রিয়াধীন আছে। একটা হচ্ছে অস্ত্র, একটা হচ্ছে মাদক, হিরোইনের মামলাটা হচ্ছে। ২১ আগস্ট থেকে শুরু হয়ে আগামী 3 দিন সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তবে 24 তারিখ থেকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বাড়বে, যার স্থায়ীকাল থাকবে 26 তারিখ পর্যন্ত। সেই সময় উত্তর অঞ্চলে বৃষ্টিপাত কমে আসবে, তবে রাজধানীতে খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া অফিস বলছে, জুন থেকে শুরু হওয়া বৃষ্টি জুলাইতে গিয়ে বাড়ে, আগস্টে কমতে থাকে। তাই সারা দেশে স্বস্তির বৃষ্টি খুব বেশি নেই। এই সময়ে ঘূর্ণিঝড়ের কোনো শঙ্কাও নেই। গত 24 ঘন্টায় ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি। 24 ঘন্টায় সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে রেকর্ড করা হয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস। 24 তারিখের কাছাকাছি সময়ে আমাদের চিটাগং ডিভিশন বা আমাদের সাউদার্ন পার্টে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। আর আগামী 21, 22, 23 এই মোটামুটি বৃষ্টি যেটা উত্তরের পাটে, যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেটে যেমন হতে পারে, চিটাগাংয়ে সামান্য বেশি পরিমাণ বেশি বৃষ্টি পেতে পারে। তবে 24 তারিখের দিকে যদি একটা লঘুচাপ তৈরি হয় ল্যান্ডের কাছাকাছি সময়, উপকূলের কাছাকাছি, তখন ওইটার প্রভাবে বাতাস একটু তৈরি হতে পারে বেশি, এবং বৃষ্টির পরিমাণটা আমাদের সাউদার্ন পার্টে বেশি হতে পারে। কলকাতার হোটেলে আগুনে নিহত 7 বাংলাদেশির ময়নাতদন্ত শেষে মরদেহ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনিবারের মধ্যে মরদেহগুলো দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
এ ঘটনায় 2 ভারতীয় নাগরিকের মৃতদেহ তাদের পরিবারের হাতে বৃহস্পতিবার তুলে দেওয়া হয়। আগুনের ঘটনায় হোটেলের এক পরিচালককে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও 2 জনকে। তবে এখনও খোঁজ মেলেনি হোটেল মালিকের। অন্যদিকে বাংলাদেশি পর্যটকরা নিজেদের নিরাপত্তা নিয়ে রয়েছেন উৎকণ্ঠায়। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন সাতক্ষীরার 2 বাসিন্দা। এই খবরে শোকের ছায়া নেমেছে কালীগঞ্জ উপজেলার বরেয়া ও তেতুলিয়া গ্রামে। স্বজনদের এখন একটাই চাওয়া, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক। বরুণ ব্যানার্জির পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। একটু সুস্থ হয়ে বাড়ি ফেরার আশায় ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন সাতক্ষীরার কালীগঞ্জের আলিমুজ্জামান সাজু ও তেতুলিয়া গ্রামের রেবতী সরকার। মঙ্গলবার কলকাতার হোটেলের আগুনে প্রাণ হারান এই 2 জন। তাদের মৃত্যুর খবর নিজ এলাকায় পৌঁছাতেই কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। স্বজনরা জানান, কথা ছিল শুক্রবার বাড়ি ফিরে একসাথে নামাজ পড়বে সাজু। অন্যদিকে বেঙ্গালুরু থেকে চিকিৎসা নিয়ে ফেরার পথে রাত হওয়ায় কলকাতার হোটেলে অবস্থান করছিলেন রেবতী। এসির বিস্ফোরণে সেখান থেকে আর জীবিত ফেরা হয়নি তারও। আমরা রাষ্ট্রপক্ষের কাছে জোর দাবি জানাই, তারা যেন যত দ্রুত সম্ভব লাশটি আমাদের কাছে দিয়ে দেয়, আমরা আপনজনেরা তাকে কবরস্থ করতে পারি। সবাই মোটামুটি আমরা যোগাযোগ করছি আজকের ভিতরেই, যাতে আমরা লাশটা নিয়ে আসতে পারি। প্রিয়জনদের হারিয়ে শোকে কাতর পরিবারগুলো। স্বজনরা এখন অপেক্ষায় শেষবারের মতো মরদেহ দেখার। তার মারার ঘটনা আমরা কালকে রাত 9টার সময় জানতে পেরেছি। তার হচ্ছেন একটা ছেলে একটা মেয়ে, আর স্বামী হচ্ছেন বাইরে কাজ করে, বাইরের স্বামীর সাথে কোনো আর কন্ট্যাক্ট হয়নি। রেপোতে আমাদের যা সম্পর্ক হয়, আমরা এক জায়গায় বসবাস করি, উনি ভালো আচার ব্যবহার সবকিছু ভালো। এদিকে প্রশাসন জানিয়েছে মরদেহ দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তারা 2 জন ভারতের চিকিৎসাধীন অবস্থায় হোটেলে অবস্থানকালে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত হয়েছেন। এ বিষয়ে তাদের লাশ আনার প্রক্রিয়া চলমান রয়েছে। সবশেষ কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশন জানিয়েছে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দ্রুত মরদেহ সাতক্ষীরায় পাঠানো হবে। শান্তা ইসলাম, ৭১। কলকাতার হোটেলের আগুনে নিহত 7 বাংলাদেশের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তবে কখন তাদের মরদেহ দেশে ঢুকবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত জানাতে বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। পাপ্পু, মরদেহ কখন পৌঁছতে পারে দেশে? তাছাড়া আপনি নিহত কোনো স্বজনদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, কলকাতা হোটেল অগ্নিকাণ্ড 7 বাংলাদেশের মৃত্যু। ভারতের ও কলকাতা নিউ মার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, যে 9 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে আমাদের 7 জনই বাংলাদেশে নিহতদের মধ্যে রয়েছে। তবে কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, শিশু সন্তান শিশু দত্ত আফসানা, বাবা মোহাম্মদ আকরাম আলী রয়েছেন। একই পরিবারের 4 জন সদস্য মৃত্যু হয়েছে। তবে কুষ্টিয়ায় সহ সাংবাদিক মহলে একটি শোকের ছায়া। তবে আমি আপনাকে একটু বলি, ওখানে আমার একজন পরিচিত ওনার জামাই, যিনি মারা গেছেন, তিনার জামাই ভারতে সকাল 10টার সময় হাই কমিশনারে ছিলেন এবং হাই কমিশনারে তিনি আমাকে ফোনে আলাপে হোয়াটসঅ্যাপে কথাটি হয়েছে। তিনি বলল হাই কমিশনারে আমাদেরকে এছাড়া নিহত বাংলাদেশিদের যে ঢাকায় সাভারের বিষয়টি যে কথা বলছিল, তিনি বলল হাই কমিশনারের যে বাংলাদেশ হাই কমিশনারে আমাদেরকে প্রক্রিয়া কমপ্লিট করেছে, করে আমাদের নিউ মার্কেটে থানাতে পাঠানো হয়েছে এবং নিউ মার্কেট থানা তাদেরকে সিদ্ধান্ত দিয়েছে এখান থেকে সকল মরদেহর কাগজপাতি নিয়ে লালবাগ বলে একটি থানা আছে সেখানে পাঠাচ্ছে। অর্থাৎ নিউ মার্কেটে সেখানে প্রায় 1 ঘন্টার পথ। এইভাবে একটু যদি স্বজন মৃত্যুদেহদের স্বজনরা বলতে চাচ্ছে একটু দ্রুত যদি ভারত আমাদের ডেড বডিটা সুন্দরভাবে আমাদেরকে একটু ব্যস্ত করে দিত, তাহলে অনেক উপকার হতো। আমাদের এই থানা থেকে ও থানায় দিচ্ছে, এর জন্য আমাদের একটু বিলম্বিত এবং কষ্ট হচ্ছে। এবং বাংলাদেশে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছে বলে জানিয়েছেন। তবে আপনাকে বলি, স্বজনের সাথে কথা বলেছি, তিনি বলছেন আসলে যে আজকে ডেড বডিটা নিয়ে যেতে পারবো কিনা
আমি বলতে পারছি না, তবে যদি একটু ভারত সরকারের প্রশাসন যদি একটু জোরদার করত, তাহলে মনে হয় আজকের ভিতরে আমরা ডেড বডিটা বিকালে নিয়ে যেতে পারি। এই পর্যন্ত সর্বশেষ আমার সাথে আছেন। ধন্যবাদ পাপ্পু আপনাকে। দর্শক, বেনাপোল থেকে কলকাতায় নিহতদের দেশে ফিরিয়ে আনার সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। মানিকগঞ্জের বাজারে গেল সপ্তাহের তুলনায় শাকসবজির দাম কমলেও বাড়তি রয়েছে মাছ, মাংস ও ডিমের দাম। জ্বালানি সংকটের অজুহাতে কিছু মুদি পণ্যের দাম বেড়েছে, তবে জেলা প্রশাসন বলছে পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। এক সপ্তাহের ব্যবধানে মানিকগঞ্জে বেড়েছে সব ধরনের সবজির সরবরাহ, আর এতে দাম কমতে শুরু করেছে। গেল সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। তবে টমেটো, গাজর সহ আমদানি করা কিছু সবজির দাম এখনো 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। আর একটু কম হলে ভালো হয়। স্বাভাবিক হয়েছে, আগে তো সবজির দামটা কমছে। গরিব মানুষের তো মনে করেন 50 টাকা নিচে থাকলে আর একটু সুবিধা হয়, বুঝলেন না? করলাটা ছিল 120, 140, 160, এখন সেটা 80 থেকে 100 টাকা মিটাইছে। তবে সবজির দাম কমলেও এখনো বাড়তি রয়েছে মাছ, মাংস ও ডিমের দাম। ক্রেতারা বলছেন মাছের সরবরাহ বাড়লেও আগের মতো বেশি দামেই কিনতে হচ্ছে, আর বিক্রেতারা বলছেন আড়তে মাছের দাম বাড়তি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদেরও। বাইলা মাছের দাম বেশি, পাবদা মাছ এগুলো তো নদীর মাছ, এগুলোর দাম একটু বেশি। আর একটু কম হলে ভালো হতো, কিন্তু ঘুরলাম তো ওইরকম কম পাইলাম না। তো দাম মোটামুটি কিছুটা কমেছে, কিন্তু নদীর মাছগুলো এখানে পাওয়া যায় কম, কিন্তু দাম একটু বেশি। এদিকে ডিমের হালি 40 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 48 টাকায়, আর ব্রয়লার মুরগির দাম গেল সপ্তাহের তুলনায় বেড়েছে 20 টাকা পর্যন্ত। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের মনিটরিং জোরদারের দাবি ক্রেতাদের। দেশি মুরগির দাম 650 টাকা চাচ্ছে, এটা আমাদের জন্য আসলে অনেক কঠিন বিষয়। ব্রয়লার মুরগি 190, সোনালী 280। দাম বাড়তে যায়, ছোট মুরগি, বড় মুরগি পাওয়া যায় না, বড় মুরগির দাম বেশি। বর্তমানে খাসি আছে 1200 টাকা করে, আর ছাগল বা পাটি সেগুলো 1000 টাকা করে আছে। এ বিষয়ে জেলা প্রশাসক বলছেন নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা, তো সেখানে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট কাজ করছে এবং একই সাথে কাজ করছে আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা। তিনি নিয়মিত অভিযান পরিচালনা করছেন এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে কেউ বিক্রি করলে সেখানে তিনি খুবই কঠোর ব্যবস্থা গ্রহণ করছেন। সবজির পাশাপাশি বাজারে আদা, রসুন, পেঁয়াজ সহ মশলার দামও কিছুটা কম রয়েছে। তবে জ্বালানি সংকটের অজুহাতে বেশ কিছু মুদি পণ্যের দাম বেড়ে গেছে। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। খুলনার বাজারে পেঁপে বাদে প্রায় সব ধরনের সবজি 70 থেকে 90 টাকা দরে বিক্রি করা হচ্ছে। মাছও বিক্রি হচ্ছে চড়া দামে, তবে স্থিতিশীল রয়েছে গরু, খাসি ও মুরগির দাম। সরবরাহে ঘাটতি ও বৃষ্টির প্রভাবে খুলনার বাজারগুলোতে কাঁচা সবজির দাম ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। বর্তমানে বেগুন 70 টাকা, করলা 65, পটল 60, কাকরোল 60, বরবটি 50 ও লাউ 50 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহে কাঁচামরিচ 400 টাকায় কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। এদিকে ব্রয়লার মুরগি 180 টাকা, কক মুরগি 300 টাকা, সোনালী মুরগি 300, লেয়ার মুরগি 350, দেশি মুরগি 550 এবং গরুর মাংস 750 টাকা ও খাসি 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুলনার বাজারগুলোতে কাঁচা সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় সবজি কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, আজকের খুলনার বাজারের আরো পরিস্থিতি জানবো, জানাবেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, ছুটির দিনে খুলনার বাজারে সবজি সরবরাহ ও বাজার দর কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি, তাও জানতে চাই। ধন্যবাদ পৌটুসী আপনাকে। বলছি, সপ্তাহে একদিন শুক্রবার এখানে এই যে বাজারে আমরা রয়েছি, এই বাজারে আসলে সব ধরনের কাঁচা বাজার, যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস এই বাজারে পাওয়া যায় এবং সবজির দাম আসলে চড়াও। যে সবজি গত সপ্তাহেই
যে দাম ছিল তার চাইতে এই সপ্তাহে আরেকটু বাড়তি রয়েছে ক্রেতারা বিক্রেতারা জানিয়েছেন। এবং যে কাঁচা, তবে একটা বিষয় হচ্ছে যে কাঁচামরিচ গত সপ্তাহে 400 টাকা কেজি ছিল, এই সপ্তাহে আমরা বাজারে এসে দেখেছি যে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোটামুটি আমরা সকালে জানানোর চেষ্টা করেছি যে সকল কিছুর সবজির দামের কথা আমরা জানানোর চেষ্টা করেছি। এখন আমাদের সাথে এই বাজারেরই একজন গেস্ট রয়েছে, ইনি এই বাজারের সেক্রেটারি, আমরা একটু যুক্ত করব এই বাজারের সেক্রেটারি। উনি আমাদের জানাতে চান যে এই বাজারের মূল্য কেমন এবং ক্রেতা যারা কিনতে আসছেন তাদের আসলে অভিমতটা কি, একটু সব মিলে একটু বুঝিয়ে বলুন। আসসালামু আলাইকুম, আমি মিস্ত্রিপাড়া মিস্ত্রি পৌরবাজার সেক্রেটারি সাধারণ সম্পাদক। আসলে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বেশি, আমাদের প্রত্যেকটা কাঁচামালের দাম 70-80 টাকার নিচেই কোনো কাঁচামাল পাওয়া যাচ্ছে না। এবং ব্রয়লার মুরগি আপনার 150 লেয়ার 250, দেশি মুরগি 550, আর গরুর মাংস হচ্ছে আপনার 750 টাকা বর্তমানে কেজি বিক্রি হচ্ছে। আর ডিম, আটা, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দামের সব কিছুই দাম হচ্ছে খুবই গতিশীল অবস্থা আছে। ধন্যবাদ আপনাকে। মোটামুটি আমরা এই বাজারে যে সেক্রেটারি তিনি জানানোর চেষ্টা করেছেন যে সব কিছুর দামটা কেমন। দেখেন মাছের যে বাজার, এই বাজারে সব কিছু পাওয়া যায়, মাছ, মাংস এবং সব ধরনের সবজি। এইটা এমনই একটা বাজার যে বাজারে সপ্তাহের দিন ছাড়াও প্রতিদিনই এই বাজারে পাওয়া যায়। এবং মাছের বাজার যেটা রয়েছে, মাছের বাজার যেমন রুই 300 টাকা, কাতলা 700-800 টাকা এবং যে চিংড়ি মাছ 1200 থেকে 1400 টাকা কেজি, সব মিলিয়ে একটু ঊর্ধ্ব গতিতে রয়েছে। তবে সবজির দামটা তুলনামূলকভাবে অনেক বেশি রয়েছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে খুলনার বাজারের সর্বশেষ তথ্য। ধন্যবাদ রাজু আপনাকে। দর্শক, খুলনার বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজু হাওলাদার। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।